আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি মিশরের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সালতানাতের স্থাপত্যের উপর নির্মিত এনটিভির বিশেষ আয়োজন কাফিলার ক্যানভাসে। সাথে আছি আমি সাইমুম আল মাহাদি, থাকবো পুরোটা সময় জুড়ে। আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি মিশরের লুকজুরে ওয়াদিয়ে মুলুক বা ভ্যালি অব দ্য কিংস। আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি কায়রো থেকে ৭০০ কিলোমিটার দূরে মিশরের লুকজুর শহরের ভ্যালি অব দ্য কিংস বা রাজাদের উপত্যকায়, যেটাকে আরবিতে বলা হয় ওয়াদিয়ে মুলুক। ফারাওদের সব কীর্তিমান বাদশাহ এখানে সমাহিত রয়েছেন। কিং ভ্যালি, যেটি ফারাওদের সমাধি নির্মাণের জন্য পাহাড়ের গভীরে কেটে অনেক নিচে কয়েকটি কামরা বিশিষ্ট মমি চেম্বার তৈরি করা হয়েছে। ঐতিহাসিক লুকজুর শহরের এই দিয়ার আল বাহরিতে ফারাও ৭৪ জন রাজা ও রানীর সমাধি আবিষ্কৃত হয়েছে। ভ্যালি অব দ্য কিংসের অদূরেই রয়েছে ফারাও রানীদের সমাধি ভ্যালি অব দ্য কুইন, যেখানে সমাহিত রয়েছেন রামসিস দ্য সেকেন্ডের স্ত্রী নিফারতারি, যাকে আমরা বিবি আসিয়া আলাইহিসসালাম নামে জানি। তিনি ছিলেন ইসলামের মহিষী একজন নারী। ইসলামের ৪ জন মহান মহিলা মনীষীর মাঝে তিনি একজন। এখানে রয়েছে মুসা আলাইহিসসালামের সময়ের ফেরাউন রামসিস দ্য সেকেন্ডের মমি চেম্বার। এখানে চতুর্থ রামসিস, পঞ্চম শেঠি থুতমুস, বিখ্যাত তুতেনখামেন সহ এ পর্যন্ত প্রায় ৭৪ জন ফারাও কিং বা সম্রাটের মমি আবিষ্কৃত হয়েছে। এই আবিষ্কারগুলো গত ২০০ বছর ধরে হয়ে আসছে। এর আগে এ সম্পর্কে মানুষ ছিল বেখবর। বর্তমান যুগ পর্যন্ত এখনও এখানে খনন কার্য পরিচালনা হয়ে আসছে। প্রতিনিয়তই নতুন নতুন টম্ব আবিষ্কার হচ্ছে এই অঞ্চল জুড়ে। এই অঞ্চলটি সম্পূর্ণ পাহাড় ঘেঁষা বিস্তৃত এক জনমানবহীন জনপদ। কেনই বা তারা কবরস্থ করার জন্য এই নির্জন পাহাড়ি এলাকা বেছে নিয়েছিল তা বড়ই রহস্যময়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই টম্বগুলোর মাঝে এ যাবৎকালে সবথেকে বড় আবিষ্কার হল রাজা তুতেনখামুনের সমাধি। হাওয়ার্ড কার্টার ১৯২২ সালে এটি আবিষ্কার করেন, যেখানে প্রাপ্ত এত পরিমাণ গুপ্তধন ছিল যে যা বিক্রি করে মিশর সরকার রাতারাতি অনেক ধনী রাষ্ট্রে পরিণত হতে পারে। দুইটি দেশের ব্যাপারে বলা হয়, এমন তাদের যদি সমস্ত সম্পদ ধ্বংস হয়ে যায়, তবে এদের মিউজিয়াম বা জাদুঘরে যে পরিমাণ সম্পদ সংরক্ষিত রয়েছে তা দিয়ে তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে। তার একটি হচ্ছে তুরস্ক, আর অপরটি ইজিপ্ট বা মিশর। হাজারের উপর নিদর্শন ছিল এই তুতেনখামুনের টম্বে। সামান্য বুটের দানা থেকে শুরু করে স্বর্ণখচিত রাজসিংহাসন, এমন কোনো জিনিস নেই যা এখানে সংরক্ষিত ছিল না। যার কফিনটাই ছিল ৫ স্তরে, যার একটি স্তরই ৯০ কেজি ওজনের পিওর গোল্ডের তৈরি। যে সমস্ত নিদর্শনগুলো এখন কায়রোর তাহরির স্কয়ারে ফারাও মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মিউজিয়ামের দ্য রয়্যাল মমি হলে এত বছর যাবৎ সংরক্ষিত ছিল ফারাওদের মমি, যেগুলো এই বছর গোল্ডেন প্যারোডের মাধ্যমে রাজকীয় আয়োজনে এখন নিয়ে আসা হয়েছে
ইজিপশিয়ান ন্যাশনাল সিভিলাইজেশন মিউজিয়ামে, যেখানে রামসিস দ্য সেকেন্ডের মমিসহ প্রায় ৩০-এর অধিক ফারাও রাজা ও রানীদের মমি কাচের এক ধরনের সুরক্ষিত বক্সে সংরক্ষণ করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানব মমিফিকেশন সম্পর্কে। আমাদের মনে প্রশ্ন ঘুরপাক খায়, লাশ না বলে মমি কেন বলছি? মমি হল মৃত্যুদেহ সংরক্ষণ করার বিশেষ এক ধরনের পদ্ধতি। মমি কথাটি গ্রহণ করা হয়েছে আরবি শব্দ মমিয়া থেকে, যার অর্থ মোম। মূলত মমি করার প্রক্রিয়ায় মোম দিয়ে আবৃত করতে হতো দেহকে। ফারাওরা বিশ্বাস করত যে মৃত্যুর পর মানুষ আরেক পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা করে। এই দীর্ঘ যাত্রায় পরকালে বসবাসের জন্য দেহ সংরক্ষণ করা প্রয়োজন। মূলত অহেতুক এই ধারণা থেকেই মৃত্যুদেহকে মমি বানানো শুরু হয়। মিউজিয়ামে ঘুরলে দেখবেন শুধুমাত্র মানব দেহই নয়, কুকুর, বিড়াল ও প্রাণীকুলের মমিও তারা বানাত। মমিকরণের জন্য প্রধান থাকত একজন পুরোহিত, যিনি মুখে ফারাওদের মৃত্যু দেবতা আনুবিসের মুখোশ পরে থাকত। এই মৃত্যু দেবতা আনুবিস দেখতে অনেকটা শেয়ালের মুখের সাদৃশ্যের মতো। সুপ্রিয় দর্শক শ্রোতা, মিশরীয়দের বিশ্বাস ছিল মমিকরণের সাথে আনুবিস দেবতা জড়িত আছে। মমি তৈরির এই প্রক্রিয়াকে বলা হয় মমিফিকেশন। প্রথমত মৃত্যুদেহকে গোছল করিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হতো। তারপর মৃত্যুদেহের পেটের ভিতরে ছিদ্র করে হৃৎপিণ্ড সহ যাবতীয় সব কিছু বের করে ফেলা হতো। একই সাথে মাথা থেকেও সব কিছু বের করে আনা হতো। দেহের অভ্যন্তরীণে বিশেষ এক ধরনের মদ দিয়ে পরিষ্কার করা হতো। এরপরে দেহের ফাঁকা স্থানটা কিছু পদার্থ দিয়ে পূর্ণ করে সেলাই করে দেওয়া হতো। এবার পুরো দেহটিকে নেট্রন পাউডারে ঢেকে দেওয়া হতো। মৃত্যুদেহের জলীয় পদার্থ শোষণ করার জন্য এই পাউডার বেশ কার্যকরী। দেহটিকে এভাবে ৩০ থেকে ৪০ দিন নেট্রনের মাঝে রাখা হতো। এই সময়ের মাঝে দেহটি পুরোপুরি শুকিয়ে যেত। শুকনো অঙ্গ প্রত্যঙ্গগুলো লিলেন কাপড়ে পেঁচিয়ে বিশেষ এক ধরনের পাতা দিয়ে ঢেকে রাখা হতো আরও বেশ কয়েকদিন। শরীর থেকে লবণ পরিষ্কার করে শুষ্ক চামড়ায় তেলের প্রলেপ দেওয়া হতো। কাঠের গুঁড়া এবং কাপড়ের টুকরো দিয়ে শরীর পেঁচানো হতো এবং কাটা জায়গাটিতে মোম দিয়ে আটকে দেওয়া হতো। তারপর লিলেন কাপড়ের ব্যান্ডেজ দিয়ে ১৫ থেকে ২০ দিন ধরে প্রায় ২০ ধাপে মৃত্যুদেহটি পেঁচিয়ে রাখা হতো। ডেথ মাস্ক বা মৃত্যু মুখোশ বসিয়ে দেওয়া হতো। ব্যান্ডেজে মোড়ানো মৃতদেহটিকে একটি বড় কাপড়ের টুকরোয় আবৃত করা হতো। পরে তা লিলেন কাপড়ের টুকরোর সাহায্যে শক্ত করে বেঁধে ফেলা হতো। সবশেষ মৃতদেহকে নকশাকৃত মমি কেস বা কফিনে স্থাপন করা হতো। আপনারা এখন যে টমগুলো দেখতে পাচ্ছেন, এই টমগুলোর মাঝেই তারা এই মমি বক্সগুলো স্থাপন করেছে, যেগুলো গত ২০০ বছরে আবিষ্কার হয়েছে। এখানে এই ফারাওদের অনেকগুলো মমি চেম্বার রয়েছে। আমরা এর ভিতরটা দেখেছি। হাইরোগ্রাফিক্স ল্যাঙ্গুয়েজের মাধ্যমে খুবই চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে দেয়াল জুড়ে। আপনারা দেখছিলেন এনটিভির বিশেষ আয়োজন কাফেলার ক্যানভাসে। দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি লুক্সুরের ভ্যালি অব দ্য কিংস থেকে। আগামীকাল একই সময়ে এনটিভির পর্দায় নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।